আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন বাঘ হরিণকে খায়? আবার হরিণ কেন ঘাস খায়? কেন এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না? হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা জানব প্রকৃতির এক অদ্ভুত ভারসাম্য, খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন এবং খাদ্যজাল বা ফুড ওয়েব সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, খাদ্য শৃঙ্খল কী? পরিবেশে কে কাকে খাচ্ছে এবং শক্তির প্রবাহ কিভাবে এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে তার ধারাবাহিক পর্যায়কেই বলা হয় খাদ্য শৃঙ্খল। এর একটি সহজ উদাহরণ হলো ঘাসকে খাচ্ছে ফড়িং, ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, আবার সাপকে খাচ্ছে ঈগল। এটি হলো খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ। খাদ্য শৃঙ্খলের উপাদান। একটি খাদ্য শৃঙ্খলে প্রধানত তিনটি স্তর থাকে। প্রথম স্তর উৎপাদক বা প্রডিউসার, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেমন সবুজ উদ্ভিদ, সূর্যের আলো ব্যবহার করে এরা খাদ্য তৈরি করে। পরবর্তী দেখো খাদক বা কনজিউমার, যারা উদ্ভিদ বা অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। এদের আবার তিনটি ভাগ আছে। প্রথম স্তরের খাদক, যারা সরাসরি ঘাস খায়, যেমন গরু, হরিণ। দ্বিতীয় স্তরের খাদক, যারা তৃণভোজীদের খায়, যেমন বাঘ, শিয়াল। এবং তৃতীয় স্তরের খাদক, যারা ছোট শিকারীদের খায়, যেমন সাপ বা বাজ পাখি। এবং তৃতীয় যারা হলো তারা হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার, প্রাণীর মৃত্যুর পর যারা মৃতদেহ পচিয়ে মাটিতে মিশিয়ে দেয়, যেমন ছত্রাক বা ব্যাকটেরিয়া। শক্তির প্রবাহ। মনে রাখবে, প্রতিটি স্তরে শক্তির পরিমাণ কমতে থাকে। ঘাস থেকে যে শক্তি ফড়িং পায়, সাপ তার চেয়ে কম শক্তি পায়। এই প্রবাহ সবসময় একমুখী হয়। এক্ষেত্রে তোমাদের একটি সূত্র জানা দরকার, যেটি হলো লিন্ডেম্যানের 10% নীতি বা লিন্ডেম্যানস 10% ল, যার মূল কথা হলো একটি খাদ্য শৃঙ্খলে শক্তি যখন এক পুষ্টি স্তর ট্রপিক লেভেল থেকে পরবর্তী উচ্চতর পুষ্টি স্তরে প্রবাহিত হয়, তখন পূর্ববর্তী স্তরের মোট শক্তির মাত্র 10% পরবর্তী স্তরে পৌঁছয়। বাকি 90% শক্তি ওই জীবের জীবন ধারণের বিভিন্ন বিপাকীয় কাজে, যেমন শ্বসন, রেচন, তারপর জনন এবং তাপ হিসেবে পরিবেশে হারিয়ে যায়। একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা। ধরা যাক, একটি খাদ্য শৃঙ্খলে ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। ঠিক আছে, এইটাই রয়েছে। এবার এখানে উৎপাদক ঘাস সূর্য থেকে 1000 জুল শক্তি সংগ্রহ করে নিজের দেহে জমা রাখলো। প্রথম স্তরের খাদক হরিণ যখন ঘাস খাবে, তখন সে ঘাসের ওই 1000 জুল শক্তির মাত্র 10%, অর্থাৎ 100 জুল শক্তি নিজের দেহে সঞ্চয় করতে পারবে। বাকি 900 জুল শক্তি তাপ হিসেবে নষ্ট হবে। এবং দ্বিতীয় স্তরের খাদক বাঘ যখন হরিণকে খাবে, তখন হরিণের ওই 100 জুল শক্তির মাত্র 10%, অর্থাৎ 10 জুল শক্তি বাঘের দেহে পৌঁছবে। দেখো, যেহেতু প্রতি স্তরে শক্তি দ্রুত কমে যায়, তাই প্রকৃতিতে খাদ্য শৃঙ্খল খুব বেশি লম্বা হয় না। সাধারণত 4 থেকে 5টি স্তরের বেশি নয়, কারণ এরপর আর কোনো প্রাণীর বেঁচে থাকার মতো পর্যাপ্ত শক্তি অবশিষ্ট থাকে না। পরবর্তী দেখো, খাদ্যজাল কি? বাস্তবে কি শুধু একটা সরলরেখায় থাকে? একদম না। একটি ইঁদুরকে সাপও খেতে পারে, আবার প্যাঁচাও খেতে পারে। যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে জালের মতো জড়িয়ে যায়, তাকেই বলে খাদ্যজাল। এটি প্রকৃতিকে স্থিতিশীল রাখে। যদি একটি প্রাণী বিলুপ্ত হয়ে যায়, অন্য প্রাণীটি অন্য কিছু খেয়ে বেঁচে থাকতে পারে।
সুতরাং খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল আমাদের শেখায় যে প্রকৃতির প্রতিটি উপাদান, ক্ষুদ্র পতঙ্গ থেকে শুরু করে বিশাল হাতি, সবাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জালের একটি সুতো ছিঁড়ে গেলে পুরো পরিবেশ বিপন্ন হতে পারে। তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। আমরা কেবল দেখলাম প্রাণীরা একে অপরের সাথে কিভাবে যুক্ত। তবে প্রশ্ন হলো, মরুভূমি, গভীর সমুদ্র কিংবা ঘন বন, এই ভিন্ন ভিন্ন পরিবেশে তারা নিজেদের মানিয়ে নেয় কীভাবে? আমাদের পরবর্তী ভিডিওর বিষয় পৃথিবীর বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র, অর্থাৎ টাইপস অফ ইকোসিস্টেমস। প্রকৃতির সেই ভিন্ন ভিন্ন জগৎ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।